সংগঠনগুলো যখন প্রতিবাদ করছে, সেই সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী গুজব ছড়িয়ে ভিন্ন পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশে ধর্ম অবমাননার গুজবে কয়েকদিন ধরে যেসব ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে। সংগঠনটির নেতারা বলেছেন, দিনাজপুরের পার্বতীপুরে দলিত সম্প্রদায়ের একজন কলেজ ছাত্রীর ফেসবুক হ্যাক করে অন্য ধর্ম নিয়ে পোস্ট দেওয়ার অভিযোগের তথ্য প্রমাণ তারা পুলিশকে দিয়েছেন, কিন্তু সেই ঘটনা নিয়ে সেখানে ওই ছাত্রীর বাড়িতে ভাঙচুর করা হয় এবং পুলিশ তাকেই গ্রেপ্তার করেছে। তারা আরও অভিযোগ করেছেন, ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী একজন ছাত্রীর বিরুদ্ধেও একইভাবে ধর্ম অবমাননার গুজব ছড়ানো হয় এবং কয়েকদিন ধরে সেই ছাত্রীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, গুজব ছড়িয়ে একদিকে হামলা করা হয়, অন্যদিকে ক্ষতিগ্রস্তদেরকেই ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের কাছে স্পষ্টই মনে হচ্ছে প্যারিসের ঘটনার অজুহাতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায় হামলার শিকার হয়েছে। এর মধ্যে আমরা দুটো বড় ঘটনা দেখলাম। একটা হলো দিনাজপুরের পার্বতীপুর এবং কুমিল্লার মুরাদনগর, যেখানে সংখ্যালঘু পল্লী আক্রান্ত হয়েছে। আমরা লক্ষ্য করছি যে 3টি বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের 6 জন ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই না, ধর্মপ্রাণ শহীদুল নবী, যাকে কিছুদিন আগে পিটিয়ে হত্যা করলো, এই ঘটনাগুলো আমরা দেখেছি। আমরা এসব ঘটনার প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করি। কয়েকদিন আগে লালমনিরহাটের পাটগ্রামে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শহীদুল নবী জুয়েল নামের একজন ব্যক্তিকে হত্যার পর তার মৃতদেহ আগুন দিয়ে পোড়ানোর ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এরপর কুমিল্লার মুরাদনগরে কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রানা দাশগুপ্ত বলেছেন, এমন পরিস্থিতি সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, সেজন্য তারা সুরক্ষা আইন চাইছেন। কতগুলো ঘটনা হয়েছে, কোনো ঘটনার বিচার হয় নাই। অতীতে মামলাও নেওয়া হতো না। এই সরকার আমলে মামলা নেওয়া হলেও বিচার হয় না, বিচার ঝুলে থাকে, সাক্ষীরা ভয়ে যায় না। এই অবস্থায় আমরা মনে করি বিদ্যমান যে ফৌজদারি আইন, এই ফৌজদারি আইনে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এই জন্যে আমরা দাবি তুলেছিলাম সংখ্যালঘুদের জন্য একটি সংখ্যালঘু সুরক্ষা বিশেষ আইন প্রণয়ন করা হোক। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের আগে সংখ্যালঘুদের জন্য সুরক্ষা আইন করার কথা বললেও ক্ষমতায় এসে কোনো উদ্যোগই নেয়নি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। তবে কয়েক বছর আগে ধর্ম অবমাননার অভিযোগে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরগুলোতে হামলা এবং নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে এবং মন্দিরে হামলার ঘটনার বিচার কার্যক্রম এগুচ্ছে বলে আইনমন্ত্রী দাবি করেছেন। এই সরকার জনগণ যখনই কিছু যুক্তিসঙ্গত বলে সেটার ব্যাপারে কিন্তু তারা বিবেচনা করে। তো আমার কথা হচ্ছে যে এটা ওনারা প্রশ্ন তুলেছেন, আমি এটা খুঁটিয়ে দেখব এবং বিবেচনার যোগ্য হলে নিশ্চয়ই এটাকে বিবেচনা করা হবে। আরেকটা কথা ওনারা বলেছেন যে বিচার হয় না। আর আমি ওনাদের কাছে এইটুকু আহ্বান করব যে ওনারা যেন আমাকে বলেন যে কোনটায় কোনটায় বিচার হয় নাই, কোনটায় চার্জশিট দেওয়া হয়েছে যে ট্রায়াল থেকে আছে, আমি সেগুলিও দেখব। রামুরটাও বিচার হচ্ছে, যেগুলিরই অভিযোগপত্র আমরা পেয়েছি নিশ্চয়ই সেগুলির বিচার শুরু করার কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু ঢালাও ভাবে বলা যে বিচার হচ্ছে না, এই কথাটা আমি কিন্তু মেনে নিতে পারলাম না। মানবাধিকার সংগঠন ব্লাস্টের সারা হোসেন মনে করেন, কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে, এখন আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। আসলে এই ব্যাপারে কি হয়েছে না হয়েছে তদন্তগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা উচিত এবং পাশাপাশি শরীরের উপর আঘাত আনা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, সেই বিষয়গুলোকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে দেখা উচিত। কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাদির কল্লোল। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে সাইয়েদা আক্তারের কাছে বিশ্বের আরও কিছু খবর। অস্ট্রিয়ার সরকার প্রধান বা চ্যান্সেলর গতকালের বন্দুক হামলাকে পরিষ্কারভাবেই ইসলামী সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করে প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশ তার গণতন্ত্রকে রক্ষা করবে। তবে সেবাস্টিয়ান কুর্টস বলেন, সহিংস উগ্রবাদী হচ্ছে আসল দুশমন, কোনো নির্দিষ্ট ধর্ম বা কোনো দেশের সকল নাগরিক নন। হামলায় 4 জন নিহত এবং 15 জন আহত হয়। আক্রমণকারীদের 1 জন নিহত হয়, যাকে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামিক স্টেট গোষ্ঠীর সমর্থক 22 বছর বয়স্ক উত্তর ম্যাসিডোনিয়া ও অস্ট্রিয়ার যৌথ নাগরিক বলে চিহ্নিত করেছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হবার পর ছাত্ররা ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে। ছাত্রদের হাতে প্ল্যাকার্ডের লেখা ছিল, আমাদের হত্যা করা বন্ধ করো। তালেবান সংগঠন এই আক্রমণের দায়িত্ব অস্বীকার করেছে এবং ইসলামিক স্টেট গোষ্ঠী বলেছে তারা হামলা চালিয়েছে। কিন্তু ছাত্ররা তালেবানের সাথে শান্তি আলোচনা বন্ধ করার এবং রাজনীতিকদের পদত্যাগের দাবি জানিয়েছে। তুরস্কের ইজমির শহরে ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর একজন তরুণীকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে চিৎকার শোনার পর উদ্ধারকারীদের কয়েক ঘণ্টা লেগেছে আয়দা গেজজিনকে বের করে আনতে। তিনি একটি ওয়াশিং মেশিনের পেছনে আটকা পড়ে যাওয়ায় আহত হওয়া থেকে রক্ষা পেয়েছেন। নেপালের ১৫০ একর ভূমি চীন নিজের সাথে যুক্ত করেছে বলে ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা যে অভিযোগ তুলেছে, চীন সেটি খারিজ করে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাফে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে বর্ণনা করেছে। নেপালের সরকারও টেলিগ্রাফে প্রকাশিত খবরকে অস্বীকার করেছে। নেপালের বিরোধী দলের নেতাদের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছিল। বিরোধী নেতারা অভিযোগ করেন নেপালের ৫টি প্রদেশে পার্বত্য এলাকায় চীন অবৈধ অনুপ্রবেশ করেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়াতে দেশের বাইরে থেকে কোনো ব্যক্তির মাধ্যমে যাতে কোভিড-১৯ প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে ভূমি মাইন বসানোর মতো চরম পদক্ষেপ নিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এর সাথে সংশ্লিষ্ট উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেবার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের একটি সৈকতে ১০০-র বেশি আটকে পড়া তিমি উদ্ধারের জন্য রাতভর অভিযান চালিয়ে তাদের আবারও সমুদ্রের দিকে নামিয়ে দেয়া হয়। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং পরিবেশ রক্ষা কর্মীদের সহায়তায় নৌবাহিনী এই উদ্ধার তৎপরতা চালায়। শ্রীলঙ্কায় এভাবে বড় সংখ্যায় তিমি আটকে পড়ার ঘটনা এটাই প্রথম। কেন এটা হয়েছে সেটি এখনও জানা যায়নি। সায়েদ আক্তার। বাংলাদেশের কুমিল্লায় বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভাঙচুর ও হিন্দু পরিবারের উপর হামলার পর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে কথা বলতে সরকারকে আর্জি জানিয়েছে। পার্লামেন্টে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বিবিসিকে বলেছেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনার প্রভাব সীমান্তের ওপারেও পড়তে পারে। এই ঘটনায় ভারত এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, কুমিল্লার ঘটনার ব্যাপারে ভালোভাবে খোঁজ নিয়ে তারপরই সরকার মন্তব্য করবে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশের কুমিল্লায় রবিবার বেশ কয়েকটি হিন্দু বাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগের খবর ভারতে ছড়িয়ে পড়তেই সে ঘটনার তীব্র নিন্দা জানায় বিরোধী দল কংগ্রেস। লোকসভায় তাদের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী রীতিমতো বিবৃতি দিয়ে বিষয়টিতে ভারত সরকারকে হস্তক্ষেপের অনুরোধ জানান। ভারত সরকারের কাছ থেকে এখানে তারা ঠিক কী ধরনের ভূমিকা প্রত্যাশা করছেন সে প্রশ্নের জবাবে মিস্টার চৌধুরী এদিন বিবিসিকে বলেন, ব্যাপারে যে প্রতিবেশী দেশে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো আছে আমাদের, তার মধ্যে দিয়ে সেই সরকারকে নক করা যে আমাদের এখানটায় খবর আসছে এরকম এরকম ঘটনা ঘটছে, আপনারা এটাকে অ্যারেস্ট করুন যাতে এই ধরনের ঘটনা ফার্দার এসকালেট না হয় তার জন্য ব্যবস্থা নিন। সেটাই বলতে চেয়েছি, কারণ এটা যখনই এসকালেট করবে তার স্পিল ওভার এফেক্ট তো সব জায়গাতেই পড়বে। আর আমি থাকি যেখানটায় সেটা হচ্ছে বর্ডার অ্যাডজাসেন্ট টু বাংলাদেশ, রাজশাহী বর্ডারে থাকি আমরা। স্বাভাবিকভাবেই বাংলার মানুষ হিসাবে আমাদের এটা চিন্তার বিষয় তো বটে, স্পিল ওভার এফেক্ট তো হয়। তারপরে এটা ভোটের সিজন, ইলেকশনের সিজন চলে এসছে, ফলে এগুলো নিয়ে বাজারেও এগুলো নিয়ে নানা মিসলিডিং নিউজও আসবে। সেই আশঙ্কাগুলো বিলীন করতেই বিষয়টা অঙ্কুরে বিনাশ করা দরকার বলছে কংগ্রেস। তবে কুমিল্লার ঘটনার ব্যাপারে ভালোভাবে খোঁজ না নিয়ে ভারতের পক্ষে কোনো মন্তব্য করা কঠিন বলেই মনে করছে শাসক দল বিজেপি। The entire event which has taken place has to be analyzed. What is the reason behind it has to be ascertained first. Unless and until বিজেপির এমপি তথা জাতীয় মুখপাত্র অপরাজিতা সারঙ্গী বিবিসি বাংলাকে বলছিলেন, কেন সেখানে ওই হামলার ঘটনা ঘটল ভারত সরকারকে আগে সেটা ভালো করে খতিয়ে দেখতে হবে। কি ঘটেছে, কেন ঘটেছে সেটা জানার পর নিশ্চয়ই ভারত ব্যবস্থা নেবে। বাংলাদেশ সরকারের কাছেও বিষয়টা তোলা হবে। কিন্তু ঘটনার পূর্বাপর না জেনেই কিভাবে মন্তব্য করা সম্ভব? একই সঙ্গে বলবো, বিশ্বের যে কোনো জায়গায় হিন্দু বা ভারতীয়দের ওপর হামলা আমরা কখনোই মেনে নেব না। attacking the Hindus wherever they are, attacking the Indians, so to say, wherever they are, would not be allowed. Good evening and welcome. Let's stop being pseudo-secular because radicalization is real. Islamic radicalization. রিপাবলিক টিভি, টাইমস নাও সহ ভারতের বিভিন্ন দক্ষিণপন্থী টিভি চ্যানেল কিন্তু বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এর মধ্যেই উচ্চকিত। তারা একে ইসলামী মৌলবাদ হিসেবেই তুলে ধরছে। We must ask all those who attacked Hindu homes in Bangladesh, what was the fault of the Hindu community? বছর 7-8 আগেও যখন বিজেপি বিরোধী দলে ছিল, বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তারা ছিল সাংঘাতিক রকম সরব। পর্যবেক্ষকদের ধারণা, এখন ক্ষমতায় থাকার কারণে তাদের নানা কূটনৈতিক বাধ্যবাধকতা আছে। তাছাড়া ঢাকাতেও রয়েছে একটি বন্ধু সরকার,
ফলে কুমিল্লার ঘটনা নিয়ে বিজেপি সেভাবে মুখ খুলছে না। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ দলের পলিসি রিসার্চ সেলের অনির্বাণ গাঙ্গুলি। এটা তো হচ্ছে হেফাজতে ইসলাম, তারা তো যেটা করেছে ঢাকাতে, এবং তার রিয়াকশন অফ হোয়াট ইজ হ্যাপনিং ইন ফ্রান্স, হিন্দু মাইনরিটিজ আর দ্য উইকেস্ট সেই অর্থে গ্রুপ, মানে ওখানে নিউমেরিক্যালি, সেই জন্য ওদের উপর অত্যাচারটা হয়। আর কংগ্রেস সরকারকে বলছে ঠিকই, কিন্তু সরকার তো তার লেভেলে যা করার পূর্বে যে চ্যানেল, যে আমাদের এখন খুব অ্যাক্টিভ হাই কমিশনারও আছে, কংগ্রেসের তো একটা বিশেষ দলগত ভাবেই তো বাংলাদেশের সাথে একটি বিশেষ রিলেশন আছে। তো অধীর বাবু এজ লিডার অফ অপোজিশন টেক ইট আপ পাবলিকলি, কংগ্রেসও বলুক। বিজেপি এখনো বলছে কংগ্রেস যখন অপোজিশনে ছিল তখনও বলে না, যখন সরকারে থাকে তখনও বলে না। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কিছুতেই ঝুঁকিতে ফেলা যাবে না, সেটা অবশ্য মানেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। আর সেই বাস্তবতাই বাংলাদেশের হিন্দু নির্যাতনের সবশেষ ঘটনা নিয়ে ভারতকে আপাতত সংযত থাকতে বাধ্য করেছে, তাতে বিশেষ সন্দেহ নেই। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। এবারে দেখা যাক বাংলাদেশে আজ সোশ্যাল মিডিয়াতে কোন কোন ইস্যুতে আলোচনা হচ্ছে। ধন্যবাদ মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলোর আপডেট নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। তিতুমির, মার্কিন নির্বাচন শুরু হয়ে গেছে, এটাই এই মুহূর্তে ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ঐতিহ্য মেনে নিউ হ্যাম্পশায়ারে প্রথম ভোটের খবর বেশ নজর কেড়েছে সবার। ঠিক তাই রাহান, মার্কিন নির্বাচন নিয়ে কিন্তু নানান খবর এর মধ্যে আপনারা এখানেও শুনেছেন বিবিসি বাংলা রেডিও অনুষ্ঠানে। এছাড়া বিবিসি বাংলা কিন্তু এ নিয়ে প্রতি মুহূর্তের খবর সরাসরি প্রচার করছে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পাতায়। আর সেখানে যুক্তরাষ্ট্রের দুজন সাবেক অ্যাটর্নি জেনারেল ভোটের ফল মেনে না নেয়ার বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিয়েছেন, সেই খবরটি কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে। আব্দুল কাইয়ুম এই খবরের নিচে লিখেছেন, সেখানেও এরকম হয়, আবার আমাদের গণতন্ত্র শেখায়। আমি মতিন নামে একজন ফেসবুক প্রোফাইলধারী লিখেছেন, বিশ্বে গণতন্ত্র বিলুপ্তের পথে। সোহেল রানা বলেছেন, গতবার তো হিলারিকে জিতিয়ে দিয়েছিল, কিন্তু অবশেষে হিতে বিপরীত। এদিকে আলমগীর হোসেনের মন্তব্য, আমেরিকায় যেই ক্ষমতায় আসুক তাদের পররাষ্ট্রনীতি এক ও অভিন্ন। মার্কিন নির্বাচন ঘিরে এরকম নানান মন্তব্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আবারও আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। করোনা মহামারীতে দেশে একজন কোভিড রোগীর জন্য সরকার গড়ে 1.5 লাখ থেকে 5 লাখ টাকা ব্যয় করে বলে যে মন্তব্য তিনি করেছেন, সেটি নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি, তবে আজও সেটি নিয়ে নানান ট্রল লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ফেসবুকে। আশরাফুল ইসলাম লিখেছেন, আমার বাসায় 6 জন রোগী ছিলাম, 1.5 লাখ টাকা করে হলেও 9 লাখ টাকা সেবা পাওয়ার কথা। উল্টো জন প্রতি টেস্টই করিয়েছি 3,500 টাকা করে। ভুলে মিস হয়ে থাকতেই পারে, দয়া করে আমার 9 লাখ টাকা ওনারা ফেরত দিক। অপু দাস বলছেন, যারা হাসপাতালে যাচ্ছে এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর আমরা যারা বাসায় থেকে চিকিৎসা নিয়েছি তাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, একটা টাকাও সরকার কিন্তু আমাদের দেয় নাই। রায়হান, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন, আসলে সরকারি হাসপাতালের একটা গড় হিসাব দিয়ে তিনি বলেছেন যে একজন রোগীর পেছনে এই টাকাটা খরচ হয়। ফারহানা মাহমুদ নামের একজন লিখেছেন, ডাক্তারদের থাকা খাওয়ার নামে যেভাবে দুর্নীতির উৎসব হয়েছে, তাতে করে এমন খরচ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। শফিকুল ইসলাম রানা বলছেন, আমিও কোভিড রোগী ছিলাম, আমার বাজারের টাকা খাইলো কে? আমি তো সরকারিভাবে 10 টাকারও হেল্প পাইনি। নানান রকম ক্ষোভ আসলে দেখা যাচ্ছে এই মন্তব্যে। এরকম আরেকজন লিখেছেন, মনিরুল ইসলাম বলছেন, খরচ হয়নি, খরচ দেখানো হয়েছে। স্বাস্থ্য খাত হলো দুর্নীতির আখড়া, এমনটাই মনে করছেন তিনি। এবার একটি ভিন্ন ধর্মী খবর, চেয়ারম্যানের বাল্যবিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। কুড়িগ্রামের একটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সেই ইউনিয়নেরই চেয়ারম্যানের বিরুদ্ধে 9ম শ্রেণীর অপ্রাপ্তবয়স্ক এক শিক্ষার্থীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন ওই চেয়ারম্যান, কিন্তু আলোচনা সমালোচনা তাতে থামছে না। আসলে নানান রকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। রাহান, এটা নিয়ে যেরকম খাদিজা আফরোজ লিখেছেন, জনগণের জন্য যত আইন নিয়ম নীতি, আর নিজের জন্য আইন মানে না কোনো বাধা। আবার আক্তার নাদিম কিন্তু মনে করছেন, বিয়ে যেখানে হয়ে গেছে সেটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার, দোয়া করেন তারা যেন সুখী হয়। এম এ মজিদ বলছেন, বিয়ে যদি বাল্যবিবাহের আওতায় পড়ে তাহলে অবশ্যই চেয়ারম্যানকে আইনের আওতায় আনার প্রয়োজন আছে। একজন জনগণের প্রতিনিধি হয়ে যদি আইন না মানে, তাহলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এছাড়া ভারতীয় গণমাধ্যমের একটি খবরও বেশ সাড়া ফেলেছে দু দেশের সোশ্যাল মিডিয়ায়। খবরে বলা হচ্ছে, বাংলাদেশ অর্থনীতিতে টপকাচ্ছে ভারতকে। অর্থাৎ আন্তর্জাতিক অর্থভাণ্ডারের যে ভবিষ্যৎবাণী, সেখানে বলা হচ্ছে চলতি অর্থ বছরে পার ক্যাপিটা জিডিপি বা মাথাপিছু উৎপাদনে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ। তো এইসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠান শেষ করার আগে সংবাদ শিরোনাম। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের চূড়ান্ত পর্যায়ে কয়েক ঘন্টা আগে শুরু হয়েছে। শেষ মুহূর্তে ভোটারদের কাছে টানার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প ও
জো বাইডেন। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.